এই সরকারের আমলে কিছু গৃহীত পদক্ষেপ ছিল, প্রজেক্ট ছিল, যেগুলো যেহেতু টাইম রিকোয়ার করে, সেটা হয়তো ম্যাচিওর হচ্ছিল টাইমটা 2001-এর পরে। ওই সরকার এসে, অর্থাৎ জোট সরকার এসে ওই প্রজেক্টগুলোকে স্টপ করে দিয়েছে। অন্তত পক্ষে আগের সরকারের গৃহীত পদক্ষেপগুলোকে যদি ফলপ্রসূ বাস্তবায়ন করতো, বিদ্যুতের এই সমস্যা হতো না। আর বিদ্যুতের যে চাহিদা, সেটার আসলে গতি খুবই বেশি। কারণ এটা আপনি বুঝেন যে এমনকি এই সরকারের আরেকটা বিষয়, যে নগর জীবনে অর্থাৎ শহরে একটু হয়তো বিদ্যুতের ব্যাপারটা একটু বেশি দেওয়া যেত, কিন্তু গ্রামে সেচের কাজে কিছু বিদ্যুৎ সরবরাহ করতে হচ্ছে। কারণ আমাদের দেশ তো আসলে কৃষি নির্ভর এখনো অনেকটা, এবং আমাদেরকে আপনার আমাদের খাদ্য নিরাপত্তা না থাকলে সার্ভাইভালের বিষয়টা আসে না। পৃথিবীতে যে পরিমাণ ক্রাইসিস কখনো কখনো আসছে, সংকেত দেখা যাচ্ছে, এর বিপরীতে আপনাকে টিকে থাকার জন্য সবার আগে আপনার দেশের খাদ্য নিরাপত্তাটা নিশ্চিত করা দরকার। কিন্তু কৃষকদের কাছ থেকেও তো আমরা সেই একই অভিযোগ শুনতে পাচ্ছি যে তারা সেচের জন্য বিদ্যুৎ পাচ্ছেন না, এবং আমরা মিডিয়াতে দেখতে পাচ্ছি যে মাঠ শুকিয়ে চৌচির, এবং রোপা ধানের চারা মরে যাচ্ছে, এবং সেক্ষেত্রে ফলনও ব্যাহত হবে বলা হচ্ছে। না, সেটা আমি তো আপনাকে বলছি চাহিদার। কিন্তু সেক্ষেত্রে এই বর্তমান সরকার যেটা বলছেন যে তারা খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জনের চেষ্টা করছেন, সেটাও ব্যাহত হবে। না, খাদ্যে তো আপনারা জানেন যে এর আগেও জননেত্রী শেখ হাসিনার আগের আমলেও কিন্তু আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছি, যথেষ্ট ফসল সে সময় হয়েছিল। এখনো কিন্তু প্লাস মাইনাস হিসাব করলে ফসল উৎপাদনে প্রচুর ফসল উৎপাদন হচ্ছে। এবং শুধু বিদ্যুৎ না, কৃষির ক্ষেত্রে সারের ব্যাপারে এবং ডিজেলের ব্যাপারে গভর্নমেন্ট এসে যে স্টেপ নিয়েছে, সাথে সাথে ওভার দি নাইট বলা যায় মাননীয় মতিয়া চৌধুরীর নেতৃত্বে, তাতে করে উৎপাদন কোনো কোনো জায়গায় বিদ্যুৎ সরবরাহ করা তারপরে যাচ্ছে না, দ্যাট ইজ ট্রু। এবং সেটা মিডিয়াতে আসছে। মিডিয়া তো স্বাভাবিক কারণে দেশের স্বার্থেই যেখানে গ্যাপ সেখানে আগে যাবে। কিন্তু অনেক জায়গায় বিদ্যুৎ সরবরাহ করার উদ্যোগ নেওয়া হয়েছে গ্রামে, কৃষির কাজে, সেচের কাজে, এবং সেটা হচ্ছে। আবু বকর মোল্লা, আপনার কাছে আসতে যাচ্ছি। আপনি শুনলেন ব্যারিস্টার শওকতুল আনোয়ার বললেন যে বিএনপি এবং জামাত সরকারের সময়ে বিদ্যুতের ক্ষেত্রে দুর্নীতি এবং বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে বিদ্যুৎ উৎপাদন না করার কারণে আজকের এই অবস্থার কারণ। আপনি বলছিলেন যে বর্তমান সরকারের অনীহা এবং মাইনর ইস্যুতে ফোকাসকে আপনি দায়ী করছিলেন। তো এখন আমরা শওকতুল আনোয়ারের কাছ থেকে যেই বক্তব্য শুনলাম যে বিএনপি এবং জামাতের দুর্নীতি, আপনি সেই বক্তব্যে আপনার মন্তব্য কি হবে? আমি প্রথমেই বলেছিলাম যে এটা আমাদের দেশের ক্ষমতাসীন রাজনৈতিক দলের টেন্ডেন্সি নিজের ব্যর্থতাকে ঢাকার জন্য ওনারা পূর্ববর্তী গভর্নমেন্টকে দায়ী করে। শওকতুল আনোয়ার সাহেব সে কাজটি করেছেন, এটা ব্যতিক্রম আমি আগেই বলেছি। এবং আমরা কেউ সৎভাবে জবাব দেওয়ার চেষ্টা করি না আর কি। তো বিএনপি জোট সরকারের বিরুদ্ধে তো কত অভিযোগ, ওনারা তো মিডিয়া মানে এমপি জোট সরকার যারা আছে, মানে বিএনপি জামাত জোট সরকারের যারা বিরোধী, তারা মিডিয়াতে খুব রাজা, মিডিয়াতে ওনারা খুব করে বক্তব্য দিতে পারে। অবশ্য আমাদের ধৈর্য রয়েছে ওনাদের, মানে আমরা দুর্নীতি করেছি, এই করেছি, এগুলো শোনার মতো। আমরা 30টা মামলা করে নেই, 50টা মামলা করে নেই, মেরে ফেলার হুমকি দেই নাই, দেশ থেকে বাইর করার হুমকি দেই নাই। বাট ওনারা আপনি কি তাহলে বলছেন যে বিএনপি এবং জামাত 4 দলীয় সরকার 2001 থেকে 2006 যারা ক্ষমতায় ছিল তারা দুর্নীতি করেননি? দেখেন, আমরা বলতেছি যে আমরা বাংলাদেশ থেকে আমাদের সময় একেবারে দুর্নীতি ছিল না, আমরা সেটা বলবো না। বাট উই হ্যাভ ট্রাইড আওয়ার বেস্ট টু এলিভিয়েট করাপশন। এবং আমরা বলবো যে আমাদের সময় দুর্নীতি কম হয়েছে, বরং আমাদের প্রতিপক্ষ ওনারা যেমন বিদ্যুৎ খাতে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করেছে ইকবাল হাসান সাহেব, টুকু সাহেব। তো এখন দেখেন শেখ সেলিমের ব্যয় উনি, তো ওনারা তো ওনার মামলা করেন না কেন? ওনাকে হ্যাং করে দেয়, ওনাকে সাজা দেয়। ওনারা হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করছে। এবং এটা এমন একটা সেক্টর, এই কারণে কিন্তু আপনারা এখন সকলের কাছে যে এই সেক্টরের ব্যর্থতার পরিচয় দিচ্ছেন জাতির কাছে। সুতরাং ইকবাল হাসান মোহাম্মদ টুকুকে আপনারা যেহেতু বলছেন যে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করছেন, উনি শওকত সাহেবই বলছেন, তো উনি তো আপনার শেখ সেলিম সাহেবের ব্যয়, আপনাদের আত্মীয়, বিচার করে দেখান যে উনি দুর্নীতি করছে। এভাবে তো মুখে বললে হবে না। আমরা যাক, আপনি একটু মজা পাচ্ছেন জমে উঠছে কিনা, কিন্তু আসলে আমি শুরুটাই করছিলাম যে আমাদের 40 বছরের বাংলাদেশের বিভিন্ন সময়ে আসা সরকারগুলোর প্রত্যেকেরই কিছু দুর্নীতির বিষয়টা, কিন্তু এটা লাগামহীন ছিল। এখনো বলছি, এটা ব্লেম না, এটা এতই বেশি
প্রমাণিত, হয়তো রাজনৈতিক কারণে স্বীকার করা হচ্ছে না, এবং এত বেশি ছিল বলেই আপনি জানেন যে 2008-এর 29শে ডিসেম্বরের নির্বাচনে জনগণের রায়, এবং ভাগ্যিস যে ব্যারিস্টার সাহেব ব্যারিস্টার মোল্লা সাহেব প্রথমে বলছেন যে সরকার তো নির্বাচিত কাজ করবে। আমি ধারণা করছিলাম হয়তো উনি এই জায়গায়ও আসেন কিনা, যে ভোট ছাড়া নির্বাচিত হয়ে গেছিল। তো ভোট মানুষে দিয়েছে, কেন দিয়েছে? নিশ্চয়ই ওই সময়ে সে দুর্নীতিরও একটা রেজাল্ট হিসেবে আসতে পারে। তো আসলে 1 মিনিটে কয়টা না ভোট করছে? উনি যে সেটাই, কথাটা বিএনপি এবং জামাত কিন্তু নির্বাচন এখন তারা আসছে, উনি শক্ত এখন করে ওই করেন জায়গায় না। আসতেছে। এখন উনি যেটা বলতে চাচ্ছেন যে এখন উনি আরো বলুক, ওনারটা আমারটা শেষ করি, তারপর আবার ওনারটা আমি শুনবো। ইকবাল হোসেন টুকু আমি ওদিকে যেতে চাইনি, শেখ সেলিমের আত্মীয়। এখন শেখ সেলিমের আত্মীয় বলে বিচার করবো কেন, বা আত্মীয় না হলে বিচার করবো না কেন, এই বিষয়গুলো না। বিষয়টা হচ্ছে যে বিচার করা হোক, টোটাল ওই কারণ সময়টাতে এই সেক্টরটা সবচেয়ে দুর্নীতিগ্রস্ত খাত বলে আপনারা বলছেন, বিচার করা আমি হোক। শেষ করে, হ্যাঁ, টোটাল ওই সময়টাতে আমি যেটাতে বলতে চাচ্ছি যে আমাদের তো রাষ্ট্র ব্যবস্থা এখনো, প্রশাসন ব্যবস্থার কি অবস্থা আমরা মোরালে সবাই জানি, কিন্তু আসলে একটা ব্যতিক্রম। এবং উনি যেটা বলতে চাচ্ছেন যে মামলা দেয়া হচ্ছে, আপনি দেখেন, আমি আবারও বাংলা টিভিকে বলছিলাম যে 21শে আগস্ট, 17ই আগস্ট, আসাদুল্লাহ মাস্টার সাহেব, আজকে আমার খুব আবেগ এসে যায় এসব লোকের কথা মনে পড়লে, আমাদের শাহ আহমেদ কিবরিয়া সাহেবের কথা পড়লে। এগুলা মানুষকে আসলে, এগুলা মিডিয়াতে হোক, এগুলা বলে তার আমি প্রমাণও করতে পারবো না, যেটা সত্য তারাই জানে। আমি যদি উল্টোও বলি মানুষই জানে। আমি যেটা বলছিলাম যে ওই সময় এই যে ঘটনাগুলো ঘটলো, আমরা বলছি না কে করেছে, এটা এজ এ লয়ার আমি সরাসরি বলিও না। অভিযুক্তদের তালিকায় রয়েছে যেমন শেখ হাসিনাকে মেরে ফেলার যে ঘটনা 21শে আগস্ট, সেই ঘটনার নেপথ্যে যারা জড়িত তাদের মধ্যে নাম এসেছে আব্দুল সালাম পিন্টুর নাম, যে ছিল তখনকার উপমন্ত্রী। আজকে আমি জানি না এই যোগ্যতায় কিনা, কারণ আমি যতটুকু বিএনপির সাথে জড়িত, আব্দুল সালাম পিন্টুর যোগ্যতা নিয়ে তেমন শুনি না, কিন্তু অথচ তাকে স্থায়ী কমিটির সদস্য করা হয়েছে। তার ভাই 46 ইয়ার্স ওল্ড সালাউদ্দিন টুকু, তাকে ছাত্র দলের সভাপতি করা হয়েছে। তার আরেক ভাইকে নারায়ণগঞ্জ জেলা বিএনপির নেতা করা হয়েছে, একজাক্ট পোস্ট আমি জানি না। উদুর পিন্ডি বুদুর খেরা, এবং এত মারাত্মক ভাবে। তারপরে আমার মনে হয় যে অ্যাজ এ ব্যারিস্টার মোল্লা সাহেব এগুলো চিন্তা করা উচিত। আমি আসবো যে আপনার কাছে ফিরে। আনোয়ার ভাই, আমাদের কলার রয়েছেন, দেখে নিচ্ছি তারা কি ভাবছেন। হ্যালো, আসসালামু আলাইকুম, কে রয়েছেন লাইনে? ওয়ালাইকুম আসসালাম। আমি ব্যারিস্টার চৌধুরী হাফিজুর রহমান বলছি। জি বলুন। আপনাদের অনুষ্ঠান খুব এনজয় করছি আমরা। আপনার বিজ্ঞ প্যানেলিস্ট দুইজন ব্যারিস্টারকে আমার সালাম। আমার ওয়ালাইকুম দুইটা আসসালাম। অবজারভেশন আছে। একটা হলো, প্রথমে যে বাংলাদেশে বিদ্যুৎ নিয়ে আপনারা যে আলোচনা করছে, সেখানে ভেরি ইন্টারেস্টিং যে দুইজনই ইন্টারাক্টিভ ওয়েতে মূল সমস্যাটাকে আসলে ফোকাস করার চেষ্টা করছেন। তবে আমি মনে করি যে বর্তমান সরকারের যে আত্মবিশ্বাস এবং যে গতি প্রকৃতি, সৌর বিদ্যুতের দিকে গভর্নমেন্টকে যদি আরো একটু জনপ্রিয়তার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন, তাহলে বোধহয় এই সেক্টরে আমার মনে হয় আগামী 6 মাস থেকে 1 বছরের ভিতর একটা ভালো ফল দিবে। আর সেকেন্ডটা হলো, বাংলাদেশে যুদ্ধাপরাধের বিচার যদি হয় ইনশাআল্লাহ আগামী 6 থেকে 1 বছরের ভিতরে, তাহলে বাংলাদেশ আলোকিত হবে এবং বিদ্যুতের যে ঘাটতি, সেই ঘাটতিতে বাংলাদেশের জনগণ এতটা মানে অভাব বোধ করবে না ইনশাআল্লাহ, আমি মনে করি। আপনাদের সবাইকে আমার সালাম। ধন্যবাদ। আপনি দুটো ইস্যু এনেছেন, সৌর বিদ্যুতের কথা বলেছেন এবং যুদ্ধ অপরাধীদের বিচারের কথা বলেছেন। আমরা যুদ্ধ অপরাধীদের বিচার নিয়েও আলোচনা করব, যেহেতু এটাও বাংলাদেশের বর্তমান রাজনৈতিক যে অবস্থান, সেখানে একটি গুরুত্বপূর্ণ বিষয়। টেলিফোন করবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। শওকতুল আনোয়ার, আপনার কাছে ফিরে যাচ্ছি। আমার ওনার ব্যারিস্টার আবু বকর মোল্লার প্রশ্নটা ছিল, তাহলে দুর্নীতি যদি জামাত এবং বিএনপি সরকার করে থাকে 2001 থেকে 2006 বিদ্যুৎ খাতে, সেক্ষেত্রে এখন এই সরকার ওই বিদ্যুতের দুর্নীতির ক্ষেত্রে যারা জড়িত ছিল তাদেরকে বিচারের সম্মুখীন করছেন না কেন? কারণ আমরা কিন্তু আমরা কিন্তু এখন বিভিন্ন মন্ত্রী এবং প্রধানমন্ত্রীর মুখে বারবার শুনি জামাত এবং বিএনপির দুর্নীতির কথা, বিদ্যুতের ক্ষেত্রে বিশেষ করে। আপনার সাথে একমত যে বিচারের কাঠগড়ে এখন আসছে না কেন, কিন্তু এটার যে দীর্ঘসূত্রিতা বিচার প্রক্রিয়া, আইনি প্রক্রিয়ায়, সেই বিষয়গুলো অতিক্রম করে সরকার অবশ্যই বিচারের সম্মুখীন করবে। আর সরকারের বয়স তো আসলে এখনো 15 মাসও হয়নি। জানুয়ারি 2009 ক্ষমতা নিয়েছে, আজকে এপ্রিলের 6 তারিখ, 15 মান্থসের মতো। সরকারের যে নির্বাচনী ম্যানিফেস্টো ছিল, যে প্রতিশ্রুতি ছিল, সেই বিষয়গুলোর মধ্যে যেগুলো রয়েছে খুব
প্রায়োরিটি বেসিস, সেগুলোর দিকে সরকার প্রথম মনোনিবেশ করছে। জনজীবনের দুর্ভোগ